প্রথম স্ট্রাকচার 1 যদি বাংলা বাক্যের শেষে ভার বা ক্রিয়া থাকে তাহলে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস ভার প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে কেন প্রিপজিশন প্লাস নাউন। লক্ষ্য করুন তো আমরা সারা জীবন একটা গঠন শিখে থাকি কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা বড় বড় যখন বাক্য পাই করে থাকি খেয়াল করুন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে শিক্ষক আমাকে প্রতিদিন এই প্রতিষ্ঠানে ইংরেজি শেখান। এখানে কিন্তু শিক্ষক একটা ওয়ার্ড আমাকে একটা ওয়ার্ড প্রতিদিন একটা ওয়ার্ড এই প্রতিষ্ঠানে একটা ওয়ার্ড ইংরেজি একটা ওয়ার্ড সেখানে একটা ওয়ার্ড। এই বাক্যে কিন্তু আমরা মোট 5টি ওয়ার্ড 6টি ওয়ার্ড পেয়েছি। তো আবারও বলি আমি কিন্তু আপনি ইংলিশে কিছু জানেন না এটা ধরে আগে বেস করতেছি বাংলার তারপরে ইংলিশ। যারা বাংলা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে তাদের জন্য ইংলিশ করা অনেক সোজা হয়ে যাবে। এই বাক্যের শেষ শব্দটা হলো শেখান। শেখান হলো ভার্ব। এই ভার্বকে আমরা ভি দিয়ে বোঝাচ্ছি এটা ভার্ব। আর ভার্বের কাজ করতেছে শিক্ষক তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব কিন্তু অলরেডি পেয়ে গেছি। আসুন এবার যে কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে অতিরিক্ত এক্সটেনশন হিসেবে গ্রহণ করি। তো এটা যদি সাবজেক্ট হয় আর সেখান যদি ভার্ব হয় তাহলে ভিতরের শব্দগুলো অবশ্যই অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আসবে অতিরিক্ত অংশ হিসেবে। কিন্তু এই ভিতরে 4টা ওয়ার্ড কোনটার পরে কোনটা বসবে এটা কিন্তু এর মধ্যে আমরা স্পষ্টভাবে পাচ্ছি না। তাহলে আসুন এই বাক্য বা গঠনের স্ট্রাকচার থেকে আমরা এরকম 4টা না যদি আরো বেশি ওয়ার্ডও আসে তাও কিভাবে সহজে সাজিয়ে লেখা যায় তার সহজ একটা টেকনিক এখানে দেওয়া হচ্ছে। তাহলে আসুন এই বাক্যের মধ্যে বস সেখান হলো বস অর্থাৎ ভার্ব হলো বস। এই সেখান দিয়ে এই প্রশ্নগুলো করলেই আমরা কোনটার পরে কোনটা সাজিয়ে লিখতে হবে আমরা সহজে পেয়ে যাব। দেখা যাক কেমন হয়। শেখান কাকে শেখান কি শেখান কোথায় শেখান কখন শেখান কিভাবে শেখান কেন শেখান। আচ্ছা আমরা প্রশ্ন করেই দেখি কাকে শেখান। আচ্ছা শিক্ষক আমাদেরকে প্রতিদিন এই প্রতিষ্ঠানে ইংরেজি শেখান। কাকে শেখান আমাকে শেখান। তাহলে এখানে দিছি 1 এটা হবে 1। কি শেখান ইংরেজি শেখান তাহলে এখানে দিছি 2 তাহলে আমরা এটাও কি দিব 2 দিব। কোথায় শেখান এই প্রতিষ্ঠানে তাহলে এখানে দিয়েছি 3 তাহলে এটাও হবে 3। কখন শেখান প্রতিদিন শেখান তাহলে ওটা দিয়েছি 4 তাহলে এটাও হবে 4। কিভাবে শেখান এখানে কিন্তু যদি বলতাম খুব যত্ন সহকারে শেখান তাহলে ওটা হতো 5। কেন শেখান এখানে যদি অতিরিক্ত কথা থাকতো যে পরীক্ষায় পাশের জন্য শেখান অথবা ইংলিশে কথা বলার জন্য শেখান। এক কথায় কিছু নাই বিধায় আমরা 5 আর 6 এর आंसर পাই নাই আর বাকিগুলো পেয়ে গেছি। এবার আসুন আপনি নিজে ইংলিশ পড়বেন সাবজেক্টের পরে ভার্ব দিবেন তাহলে টিচার টিচেস লার্ন মানে শেখা টিচ মানে শেখানো তাহলে টিচার টিচেস এরপরে কি অন দিতে হবে তাহলে টিচার টিচেস মি ইংলিশ ইন দিস ইনস্টিটিউট এভরিডে। দেখেন বাক্যটা কত সহজে আমরা সাজিয়ে ফেললাম। তবে বড় বড় বাক্য দেখেও আমাদের ফ্রাস্ট্রেশন বা হতাশা হওয়ার কিছুই নাই। আমরা জিরো থেকে যে বেসিক গঠন দিচ্ছি কেউ যদি এটা ফলো করে যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং লেখা তার জন্য অনেক সোজা হয়ে যাবে। আসুন আমরা এটা ইংরেজি করে ফেলি। ফার্স্টে সাবজেক্ট তাহলে আমরা লিখব টিচার। যেহেতু স্পোকেন ক্লাস সেহেতু আমাদের আনুষঙ্গিক কয়েকটি কথা অবশ্যই জানতে হবে। এটাকে আমরা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণকে কি বলি টিচার। আসলে এখানে উচ্চারণটা বলতে হবে কারেক্ট বা শুদ্ধ প্রোনাউন্সিয়েশন হবে টিচার। তো এখানে আমি দ্বিতীয় ক্লাসে উচ্চারণের বিষয়ক একটা কথা বলবো
কারণ টিতে ধাক্কা হলো, ইয়েতে কেন একটু টান হবে, আর কেন বলা যাবে না। আর ইউ টিচার? হ্যাঁ, নো আই এম নট আ টিচার, আই এম এ স্টুডেন্ট। তাহলে আমরা যেহেতু শুরু থেকে জিরো থেকে শিখতেছি, সুতরাং আমাদের উচিত হবে শুরু থেকে সঠিকটা শেখা। তাহলে আমাদের স্পোকেন কোর্স টোটাল ক্লাস কমপ্লিট হয়ে গেলে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য ফরেনার ইজিলি। তাহলে বিদেশিদের মতো করে, ফরেনারদের মতো করে কারেক্ট প্রোনাউন্সিয়েশনে সঠিকভাবে কথা বলা শেখা সম্ভব হবে। কাম টু দ্য পয়েন্ট, আমরা যে বিষয়ে আজকে আলোচনা, সেটা হলো কিভাবে যে কোনো বাংলা বাক্য থেকে ইংলিশে গঠন করতে হয়, এটা আমরা শেখাতে যাচ্ছি। আসুন, সাবজেক্টের পরে ভার্ব হবে টিচার, তারপরে ভার্ব কি টিজ। এই টিচার থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এটাকে টিসেস লিখতে হচ্ছে। তো এটা আমরা টেন্সের ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিব কেন টিসেস হবে, কোন কোন ক্ষেত্রে এর যোগ হয়, কখন এর যোগ হয়। আমরা আপনাদেরকে স্পোকেন ক্লাস অন এমনটি নয় শুধু কথা বলার সাথে সাথে কারেক্টলি সঠিকভাবে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, এটাও আমরা ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিব। টিচার টিসেস, এরপরে ওয়ান কি হবে? ওয়ান হলো আমাকে, তাহলে মি। টু কি হবে? ইংলিশ। থ্রি কি হবে? এই প্রতিষ্ঠানে, ইন দিস ইনস্টিটিউট। আর লাস্টে ফোর হলো এভরিডে। বাক্য হয়ে গেল আমাদের, কত সহজে। তো টিচার টিচার্স মি ইংলিশ ইন দিস ইনস্টিটিউট এভরিডে। এবার আমি যদি বলি মা আমাকে প্রতিদিন 1 গ্লাস দুধ দেন, তাহলে মা আমাকে প্রতিদিন 1 গ্লাস দুধ দেন। এখানে সাবজেক্ট কি? মাদার, মা। ভার্ব হলো দেন, কাকে দেন? আমাকে দেন। কি দেন? 1 গ্লাস দুধ, এ গ্লাস অফ মিল্ক। কখন দেন? নাই। কোথায় দেন? নাই। কখন দেন? প্রতিদিন, এভরিডে। তাহলে মা আমাকে প্রতিদিন 1 গ্লাস দুধ দেন। এটার ইংলিশটা আমরা কমেন্টস বক্সে জানিয়ে দিব। আসুন, এবার এইটা দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে হয়, ইভেন এটা দিয়ে কিভাবে কথা বলা, কোশ্চেন করা যায়, এটাও আমরা এখন শেখাবো। লক্ষ্য করুন, আমরা কিন্তু অনেকেই ইংলিশে কেউ বললে আমরা বুঝি কি বলতে চাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যখন আমি ইংলিশে একটা কোশ্চেন করতে যাই, প্রশ্ন করতে যাই, সেখানে কিন্তু আমি ধরা খেয়ে যাই, অর্থাৎ সেখানে আর পারি না, কিভাবে প্রশ্ন করতে হয় পারি না। এই জন্য আমি প্রত্যেকটি ক্লাসে কিভাবে প্রশ্ন করতে হয় এটার বেস বা বেসিক দিয়ে আমি শিখাবো। তাহলে কি হবে? বেসিকটার পাশাপাশি কিভাবে ইংলিশে কোশ্চেন করতে হয়, আপনি যত বেশি কোশ্চেন করতে পারবেন তত ইংলিশে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন করবেন। তো এটা দিয়েও কিভাবে প্রশ্ন করতে হয়, তৈরি করতে হয়, এটা দেখাবো। যেমন শিক্ষক আমাকে প্রতিদিন এই প্রতিষ্ঠানে ইংরেজি শেখান। তো আমরা ছোট ছোট করে শেখাবো যে শিক্ষক কি আমাকে ইংলিশ শেখান, শিক্ষককে আমাকে প্রতিদিন এই প্রতিষ্ঠানে ইংলিশ শেখান। এইভাবে আমরা ছোট ছোট করে বাক্য তৈরি করব। তো আসুন, কিভাবে প্রশ্ন করতে হয় এটা এখন শিখি। গঠন সেম থাকবে, শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে অতিরিক্ত একটা গঠন লাগবে, সেটা আমি লিখে দিচ্ছি। আজকে আমি কোশ্চেন করার জন্য গুরুত্বপূর্ণ যে দুইটা ইয়েস নো এবং ডব্লিউএস কোশ্চেন, উভয়টা আমি এখন লিখে দিচ্ছি। তো আগে ইয়েস নো কোশ্চেন, এটার গঠনটা আমরা একটু সবাই লিখে রাখি। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পুরো ফার্স্টে আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব আনতে হবে। এরপরে অতিরিক্ত অংশে এই ডট ডট অর্থ হলো এই কাকে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন, এর মধ্যে এটা আছে। তো বারবার না লিখে আমি ডট ডট দিয়েছি, এটা আপনারা বুঝে নেবেন। তাহলে ফার্স্টে টেন্স অনুযায়ী কি আনতে হবে? অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার সাথে সাথে দুইটা জিনিস একসাথে শিখি, তাহলে আমাদের জন্য দ্রুত ইংলিশে কথা বলাটা সহজ হবে। ডব্লিউএস কোশ্চেনের গঠন হলো
ফার্স্টে একটা ডব্লিউ শব্দ আনতে হবে, এরপরে উপরে যেটা আছে সেম স্ট্রাকচার এখানে বসে যাবে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, লাস্টে কোশ্চেন মার্ক। আচ্ছা বলুন তো, ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেনের পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু স্ট্রাকচার ইয়েস নো অ্যান্ড ডব্লিউএস কোশ্চেন? আপনি লক্ষ্য করুন তো, ডব্লিউএস শব্দ পরে উপরে যা আছে সেম জিনিস আমরা বসিয়ে দিছি। তাহলে যে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারে, আচ্ছা ইয়েস নো কোশ্চেন কি? যে প্রশ্ন করলে তার উত্তর হা বা না হয়, ইট ইজ কল্ড ইয়েস নো কোশ্চেন। আসুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ডু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ডু ইউ, খেয়াল করি, ডু ইউ প্লে, কি বলছি? ডু ইউ প্লে, তুমি কি খেলো? এটা হলো ইয়েস নো কোশ্চেন। আর ডু ইউ প্লে, তুমি কি খেলো? ইয়েস আই প্লে, হ্যাঁ আমি খেলি। অথবা নো আই ডোন্ট প্লে, না আমি খেলা করি না। তাহলে ডু ইউ প্লে, তুমি কি খেলো? লক্ষ্য করি, ডু ইউ প্লে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ডু আসছে, তারপরে ইউ দিয়েছি, তারপরে প্লে দিয়েছি। তাহলে ডু ইউ প্লে, তুমি কি খেলো? এবার আমরা এখান থেকে শুরু করি। আমরা আস্তে আস্তে বাক্য বড় করতে পারবো, এটা নিয়ে আমাদের টেনশন নাই, কারণ আমাদের গঠন উপরে লেখা আছে। কাকে খেলো নাই, কি খেলো? হতে পারে ফুটবল, হতে পারে ক্রিকেট, যে কোনো একটা খেলা হতে পারে। যাই হোক আমরা দিলাম ফুটবল। তাহলে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? আচ্ছা বেসিক এটা লক্ষ্য করুন, বাক্যকে কত বড় করা যায়। কোথায় খেলো? আমরা বলতে পারি মাঠে খেলো। তাহলে ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে ফুটবল খেলো? যদি বাক্যকে বলি কখন খেলো? প্রতিদিন, তাহলে হবে ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরি ডে। আচ্ছা কিভাবে খেলো? এটা আমরা আনসার পাচ্ছি না, আমরা পরেরটা বলি কেন খেলো? এক্সারসাইজ করার জন্য। মনে করেন ওটারও সঠিক আনসার পাচ্ছি না, অতিরিক্ত অংশ আমরা প্রিপজিশন প্লাস নাউন দিব। তাহলে তুমি কি তোমার বন্ধুদের সাথে প্রতিদিন মাঠে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরি ডে উইথ ইউর ফ্রেন্ড। আচ্ছা উইথ কেন বললাম? প্রিপজিশন প্লাস নাউন। তাহলে যারা দুর্বল, ইংলিশে কথা বলতে ভয় পায়, ইংলিশে টকিং করতে ভয় পায়, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে ভয় পায়, তারা একটু যদি প্র্যাকটিস করে আমার সাথে, আশা করি সহজে কিন্তু আয়ত্তে চলে আসবে। আমি ভিন্ন ভিন্ন ভাগ দিয়ে এটা আপনাদের শিখাবো, তবে এই গঠন মনে রাখতে হবে। ডু ইউ প্লে, আমরা এখানে ভিন্ন ভিন্ন ভাগ নিয়ে আসি। আমাদের বইয়ের প্রত্যেকটা স্টেপ সিতে ভোকাবুলারি আছে, উচ্চারণ সহ। যারা ভোকাবুলারিতে দুর্বল তারা ওখানে অবশ্যই দেখে নিবে। তাহলে ডু ইউ প্লে, এখানে আমরা ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করব। শুধু প্লে ছাড়া তো আমরা গো দিতে পারি, প্লে দিতে পারি, তারপরে রাইট দিতে পারি, বাই দিতে পারি, তারপরে কুক দিতে পারি। এক কথা বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করব। প্রত্যেকটা ভার্বের পরে বড় বাক্য তৈরি করার জন্য এই স্ট্রাকচার ফলো করব। তাহলে লক্ষ্য করি, আগে ছোট বাক্য করে আমরা বেসিকটা ভালো করে তৈরি করি। তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? তুমি কি খেলা করো? ডু ইউ প্লে? তুমি কি লেখো? ডু ইউ রাইট? তুমি কি কেনো? ডু ইউ বাই? তুমি কি রান্না করো? ডু ইউ কুক? লক্ষ্য করি আমরা বাক্য বড় নিয়ে টেনশন নেই, আগে বেসিকটা তৈরি করি। তুমি কি কলেজে যাও? ডু ইউ গো টু কলেজ? তুমি কি প্রতিদিন কলেজে যাও? ডু ইউ গো টু কলেজ এভরি ডে? তুমি কি খেলা করো? ডু ইউ প্লে? তুমি কি ফুটবল খেলা করো? ডু ইউ প্লে ফুটবল? তুমি কি প্রতিদিন মাঠে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরি ডে? তুমি কি লেখো? ডু ইউ রাইট? তুমি কি চিঠি লেখো? ডু ইউ রাইট আ লেটার? তুমি কি কেনো? ডু ইউ বাই? তুমি কি কলম কেনো? ডু ইউ বাই আ পেন? তুমি কি রান্না করো? ডু ইউ কুক? তুমি কি ভাত রান্না করো?
ডু ইউ কুক রাইস? তাহলে ইয়েস নো কোশ্চেন একেবারেই সোজা। শুধুমাত্র আমরা লক্ষ্য রাখবো যে বাক্য বড় করার পরে আগে ভিন্ন ভিন্ন ভাগ দিয়ে আপনারা বাক্য তৈরি করে বেসিক ঠিক রেখে এরপরে বাক্যকে বড় করা একেবারে ইজি। আমি প্রত্যেক দিন ক্লাস স্পোকেন ক্লাস 2-তে 3-তে এইভাবে বড় বড় বাক্য তৈরি করার প্র্যাকটিস ইনশাল্লাহ করিয়ে দিব। ডিয়ার লার্নার, আমি আজকে ইয়েস নো বিষয়ে আলোচনা করেছি। ইয়েস নো কোশ্চেন ডব্লিউএস একেবারেই সোজা, কারণ এখানে একটা ওয়াই লাগাই দিলে আমাদের ডব্লিউএস হয়ে যাবে। তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো? তুমি কেন খেলো? ওয়াই ডু ইউ প্লে? তুমি কেন লেখো? ওয়াই ডু ইউ রাইট? তুমি কেন কেনো? ওয়াই ডু ইউ বাই? তুমি কেন রান্না করো? ওয়াই ডু ইউ কুক? তাহলে ডব্লিউএসটা কঠিন না, এটা সোজা। এটা পারলে আমি যদি এখানে ওয়েন লাগাই দিই, তাহলে ওয়েন এখানে বসিয়ে দিলে আমরা ডব্লিউএস বাক্য হয়ে যাবে। যেমন ওয়েন ডু ইউ গো? কখন তুমি যাও? ওয়েন ডু ইউ প্লে? কখন তুমি খেলো? ওয়েন ডু ইউ রাইট? কখন তুমি লেখো? ওয়েন ডু ইউ বাই? কখন তুমি কেনো? ওয়েন ডু ইউ কুক? কখন তুমি রান্না করো? এবং বাক্যকে বড়ও করা যায়। তাহলে মেন বা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইয়েস নো কোশ্চেন তৈরি করা। যে টেন্স অনুযায়ী ইয়েস নো কোশ্চেন করতে পারবে তার জন্য ডব্লিউএস কোশ্চেন করা অনেক সোজা হয়ে যাবে। তো আজকে আমি ইয়েস নো কোশ্চেনের আপনাদের জন্য ভিন্ন ভিন্ন ভাগ দিব। 5টা ভাগ দিই। এই ভাগ দিয়ে আপনারা দেখি কে কত বড় বাক্য তৈরি করে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন, আমি দেখবো সেটা, এবং ভুল গেলে সঠিক করে দিব। তাহলে আমি গো না গো, প্লে, রাইট, বাই, কুক, এটা যেহেতু আলোচনা করেছি এটা বাদ দিয়ে নতুন ভিন্ন আমি ভাগ দিচ্ছি। যেমন কাম, এই কাম দিয়ে আপনি প্রশ্ন তৈরি করে আমাকে দেখাবেন। আমি দেখতে চাই কে কত বড় বাক্য তৈরি করতে পারে। কাম, রান, সুইম, এরপর সেল। আর একটা বাক্য আমরা দিই এখানে লেখা। ভিন্ন ভিন্ন বাক্য আমরা ইউজ করতে পারবো। আপনাদের যদি ভোকাবুলারি যে বিষয়টা বললাম যে পার্ট সিতে আমরা দেখব, সেই পার্ট সিটা হলো ভোকাবুলারির জন্য। যেমন লার্ন মানে শেখা। যাই হোক, কাম, রান, সুইম, সেল, রান, এই 5টা দিয়ে আমরা কে কত বড় বাক্য অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, এই গঠন অনুযায়ী আমরা কে কত বড় বাক্য লিখতে পারি। এই 5টা দিয়ে 5টা বাক্য লিখে আমাকে দেখাবেন। ভুল গেলে আমি কমেন্ট বক্সে কারেক্ট করে দিব। ডিয়ার লার্নার, এইভাবে যদি আমরা প্রতিদিন বেসিক জিনিস দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমাদের শুধু স্পোকেন ইংলিশ না, আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে ইনশাল্লাহ ইংলিশ নিয়ে কোনো ভয় থাকবে না। আমি এতটুকু আশাবাদী। তো আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে ধারাবাহিকভাবে অল্প অল্প করে আমরা স্ট্রাকচার 2, তারপর স্ট্রাকচার 3 এবং সেটা দিয়ে কীভাবে ইয়েস নো কোশ্চেন, কীভাবে ডব্লিউএস কোশ্চেন করতে হয় এটাও থাকবে, পাশাপাশি আমাদের হোমওয়ার্ক থাকবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।